নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথী ডক্টর প্লাস। আমরা যদি সুস্থ এবং সুন্দর থাকতে চাই তাহলে আগে অবশ্যই আমাদের হেলথের দিকে নজর দিতে হবে, কারণ আমরা জানি যে স্বাস্থ্যই সম্পদ। আর এই স্বাস্থ্য যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তখন মানুষের যে ডেইলি লাইফ টোটালি বিঘ্নিত হয় এবং মানুষ তখন মনে করে অনেক সময় যে কেন বেঁচে আছি। অর্থাৎ তখন জীবনটাকে অনেক অংশই কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে মনে হয় যেন বোঝা হয়ে গেছে। সেটা কেন হবে? জীবনটা বড়ই মূল্যবান, একটাই জীবন, তাই আমরা ভালোভাবে বাঁচবো। বেশ কিছু রোগ ব্যাধি তো রয়েছে, সমাধানও রয়েছে, তাই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা এগিয়ে চলে অনুষ্ঠানের মাধ্যমে। আজকে যে বিষয়টা নিয়ে বলবো অনেকের অনেক সময়ের প্রশ্ন এবং বলা যেতেই পারে যে এটা রিকোয়েস্ট। শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়, প্রত্যেকটা জয়েন্টসে পেইন হয়। তাছাড়াও শরীরে যতগুলো জয়েন্টস রয়েছে প্রত্যেকটা জায়গায় ব্যথা তো আছেই, তাছাড়াও কিন্তু নানা রকম ব্যথা বেদনা হঠাৎ করে দেখতে পাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠছেন একটা ব্যথা স্টার্ট হয়ে গেল এবং সেটা লম্বা সময় চলছে, এমনও হতে পারে। তাই বিভিন্ন মানুষের অনুরোধে বলতে পারি আজকের বিষয়টা থাকছে আর্থারাইটিস নিয়ে আলোচনা। শুধু আর্থারাইটিস নিয়ে আলোচনা এগিয়ে চলবে আমাদের এই এপিসোডে, এবং যিনি এই বিষয় বিশদে জানাবেন, বিশদে বলবেন এবং যার কাছে কোয়েশ্চেনের মাধ্যমে উঠে আসবে নানা রকম উত্তর, যেগুলো সাধারণত বহু মানুষ আমরা আছি, আপনি আমি বিভিন্ন মানুষ যেটা আছি, আমরা জানি না ব্যথা আছে, কার থেকে কিভাবে রিলিফ পাবো তার উপায়ও আছে, সবটাই জেনে নেবো ডক্টরের কাছে। তাই প্রথমেই স্বাগত জানাবো আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন ফ্রম SSKM হসপিটাল। অনেক স্বাগত ডক্টর। নমস্কার। আজকের বিষয়টি কিন্তু ডক্টর ভীষণ একটা ক্যাচি, তার কারণ আর্থারাইটিস বিভিন্ন মানুষের জানা অলরেডি, তবুও জানবো যে এই যে আমরা আর্থারাইটিস বলছি, দেখতে পাচ্ছে মানুষ বিভিন্ন সময় ব্যথা বেদনা নিয়ে জেরবার জীবন তার। প্রথমে শুনি কাকে আমরা আর্থারাইটিস বলছি, আর এত আর্থারাইটিস মানুষের মধ্যে এখন প্রচুর আর্থারাইটিস বিভিন্ন বয়সের, কেনই বা হয়? আর্থ্রাইটিসটা বলতে আমরা যেটা বেসিক্যালি বুঝি যে এটা একটা ইনফ্লামেশন থেকে হতে পারে বা একটা ডিজেনারেটিভ ডিজিজ থেকে হতে পারে। ডিজেনারেটিভ ডিজিজ মানে ধরুন বয়স হয়ে গেলেও সেখান থেকে একটা কোমরে ব্যথা করছে, এগুলোকে বলি আমরা ডিজেনারেটিভ ডিজিজ। আর কিছু কিছু ডিজিজ আছে, ধরুন এমনি রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে সুবিধা হবে। অনেকে দেখবেন বলছে তার এই গাঁটে গাঁটে স্মল জয়েন্টসগুলোতে ব্যথা করছে, ছোটো ছোটো গাঁটেগুলোতে ব্যথা করছে এবং হাতটা মুঠো করতে অসুবিধা হচ্ছে, সকালবেলা উঠে প্রায় 1 ঘন্টার বেশি হাতটা স্টিফ হয়ে থাকছে। এই যে স্মল জয়েন্ট পেইন তার সঙ্গে মর্নিং স্টিফনেস 1 ঘন্টার বেশি, এটাকে আমরা ক্লাসিক্যালি বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস। আবার অনেকে দেখবেন হাঁটুতে ব্যথা হচ্ছে, ওজন বেড়ে গেছে, অস্টিও আর্থ্রাইটিস। এরকম বিভিন্ন জয়েন্ট প্যাটার্নের টাইপ আছে, সেই টাইপটা শুনে আমরা বলি যে এটা কি ধরনের আর্থ্রাইটিস হচ্ছে। বহু মানুষ এরকম রয়েছেন এই মুহূর্তে ওপারে, তারা কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করছেন, হাত মুঠো করতে পারছেন না। এবং শুধু আঙুল কেন ডক্টর, অনেক সময় দেখা যায় এই যে রিস্ট জয়েন্ট হাতে, সেখান থেকে শুরু করে তার কোথাও কোনো ব্যথা নেই, শুধুমাত্র এই রিস্ট জয়েন্ট থেকে শুরু করে আঙুলগুলোতে ব্যথা, হাত মুঠো করতে কষ্ট হচ্ছে, কোনো কিছু ধরতে পারছেন না, কিংবা কিছু ধরতে যাচ্ছেন এতটাই পেইনফুল হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে। এটার কারণও কি সেই রিউমাটয়েড আর্থ্রাইটিসে না অন্য কিছু? রিউমাটয়েড আর্থ্রাইটিসে ক্লাসিক্যালি যেটা হয়, যেটা আমি বললাম যে স্মল জয়েন্টস পেন হয়, মর্নিং স্টিফনেস হয়, 1 ঘন্টার বেশি মর্নিং স্টিফনেস পারসিস্ট করে, সেটাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি। যদি কারো দেখা যায় যে হাতে ব্যথা করছে, হাতটা মুঠো করতে অসুবিধা হচ্ছে, এটা হতে পারে এটা কার্পাল টানেল সিনড্রোম। আমাদের যে এখানে যে নার্ভগুলো আছে বা আমাদের যে টেন্ডনসগুলো আছে সেখান থেকে নার্ভগুলো পাস করছে, এখন সেখানে যদি কোনো চাপ পড়ে তাহলে এটা হতে পারে, এটাকে বলে কার্পাল টানেল সিনড্রোম। তাতে এরকম হাত মুঠো করতে অসুবিধা হবে, হাতটায় পেইন হবে। সেই জন্য আমরা যেটা করি, একটা EMG NCS করে কনফার্ম করি, তারপরে নিউরোসার্জনের কাছে আমরা পাঠাই। যদি বেশি ব্যথা করে উনি একটা ছোট্ট অপারেশন করে যেখানে একটা অবস্ট্রাকশন হচ্ছিল সেটাকে রিলিজ করে দেন, তাহলে ব্যথাটা কমে যায়। মানে এবার এই যে কার্পাল টানেল সিনড্রোম যেটা বলছেন, সেটা কতদিন বেসিক্যালি স্টে করলে মানুষ বুঝতে পারবেন যে না এবার আমার ডক্টর কাছে যেতে হবে? কারণ টুকটাক ব্যথা, প্রথম অসুবিধে হচ্ছে, মানুষ কিন্তু চট করে ডাক্তারের কাছে যেতেই চান না তারা।
অলরেডি মানে আমরা যেটাকে বলছি কার্পাল টানেল সিনড্রোম, এটা অনেকের কাছেই অজানা, নতুন। তো তারা প্রথমেই মনে করবে যদি কোনো ব্যথা যন্ত্রণার স্প্রে লাগানো যায়, কিছু জেল মলম লাগানো যায় বা ওষুধ খাওয়া যায়, কিন্তু এটা তো ঠিক পদ্ধতি নয়, বরং জিনিসটা আরো ডিলে হচ্ছে। ঠিক তাই। কোন সময় ডক্টরের কাছে যাবেন তারা? যখন আপনি দেখবেন যে ব্যথাটা তো নর্মালি হওয়ার কথা না, আপনারা ধরুন ব্যথা হচ্ছে, ব্যথাটা কমছে না, আপনি 1-2 দিন ওয়েট করতে পারেন, 1-2 দিন প্যারাসিটামল খেতে পারেন, অন্য কোনো ব্যথার ওষুধ খাবেন না। সব থেকে সেফ হচ্ছে প্যারাসিটামল খাওয়া। প্যারাসিটামল খেলেন, দেখছেন কমছে না, তখন আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন। সুতরাং এই ব্যাপারগুলো আমরা সবসময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বোধহয় ডক্টর বলেছি বহুবার, প্রবলেম মানে নিজেদের থেকে এক্সপেরিমেন্ট নয়, মেডিসিনও নয়, সরাসরি ডক্টরের সঙ্গে যোগাযোগ করা। ডক্টর, এই যে রিউমাটয়েড আর্থারাইটিস, এর কারণ বেসিক্যালি কি কি থাকে, কেন হচ্ছে এত, দিনে দিনে তো বেড়েই চলেছে সংখ্যাটা? এগুলোকে বলে কানেকটিভ টিস্যু ডিজিজ। কানেকটিভ টিস্যু ডিজিজটা হচ্ছে কি, বেসিক্যালি অনেক সময় কিছু কিছু জেনেটিক্যালি হয়, ধরুন ফ্যামিলিতে কারোর বাবা বা মায়ের হয়তো রিউমাটয়েড আর্থারাইটিস আছে, তার নেক্সট তার মেয়ের হয়তো এই আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা হতে পারে, বা অনেক সময় মিউটেশন থেকে হতে পারে। যে কারণেই হোক না কেন, এই টিপিক্যাল প্যাটার্ন, এই যে জয়েন্ট পেইন হচ্ছে, মর্নিং স্টিফনেস হচ্ছে, গাটে গাটে ব্যথা করছে, এরকম যদি হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। কেন পরামর্শ করতে হবে, তার কারণ হচ্ছে অনেকেই অনেক দেরিতে আসেন, তার ফলে কি হয়, অনেক সময় তার জয়েন্ট ডিফর্মিটি হয়ে গেছে, এই হাত ডিফর্মিটি হয়ে গেছে, পায়ে ডিফর্মিটি হয়ে গেছে, তখন উনি একদম বেড রিডেন হয়ে গেছেন, তখন আর খুব বেশি করার থাকে না। কিন্তু যদি আর্লি অবস্থায় আসা যায়, এখন এই রিউমাটয়েড আর্থারাইটিসের জন্য ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস, যেটাকে আমরা শর্টে বলি ডিমার্ড, এই ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগ যদি খুব তাড়াতাড়ি শুরু করা যায়, তাহলে আমরা এই ডিফর্মিটিটাকে প্রিভেন্ট করতে পারবো এবং উনি অনেক ভালো থাকবেন। যেটা ধরুন একদম স্ট্রেচারে করে এসেছিলেন, আমরা বলেই দিই আপনি এরপরে হেঁটে আসবেন, কেননা যদি খুব তাড়াতাড়ি ওষুধটা শুরু করা যায় তাহলে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হবে। এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধটা খেয়ে যেতে হবে এবং ওষুধ খাবার সঙ্গে সঙ্গে কিছু ব্লাড টেস্ট করতে হবে, কেননা যে ওষুধগুলো আমরা দিই, মেথোট্রেক্সেট দিই, এই মেথোট্রেক্সেট লিভারে অনেক সময় সমস্যা করে, সেই জন্য কিছুদিন পর পর লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে তার লিভার ফাংশন ঠিক আছে কিনা। আর কোন বয়সের মানুষ বেসিক্যালি আক্রান্ত হন, তাহলে হয়তো আগে থেকে মানুষ একটুখানি সচেতন থাকতে পারবে? সাধারণত এটা মেয়েদের বেশি দেখা যায়, এটা ধরুন ইয়ং এজই হয়, অনেক সময় একটু বেশি বয়সও হতে পারে, হ্যাঁ যে কোনো বয়সই হতে পারে, অনেক সময় ছেলেদেরও এটা হতে পারে। তবে এই প্যাটার্নটা যদি হয় কখনো, যে তার জয়েন্ট পেন হচ্ছে, কিছুদিন কমছে না, রেগুলার বেসিসে হচ্ছে এবং হাতটা স্টিফ হয়ে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারছেন না, তখন আর দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন ডাক্তারের সঙ্গে। স্টিফনেস বলতে ডক্টর মনে এলো, বহু মানুষ এমন রয়েছেন, বাড়িতেও শুনি কিছু কিছু যাদের একটু এজ হয়ে গেছে বা মিডল এজেও, সকালে ঘুম থেকে উঠেছেন, হঠাৎ করে ঘুম ভেঙেছে, বিছানা থেকে পা যখনই নিচে নামাতে গেলেন খেয়াল করছেন বেশ কিছুদিন থেকে পায়ে একটা ব্যথা, একটা হিলে পেইন হচ্ছে। তো এটাকে বলছেন যে আদতে এটা কি, এটাকেও কি আমরা আর্থারাইটিসের মধ্যেই ফেলছি, রিউমাটয়েড আর্থারাইটিস, না আরো কোনো ডিজিজ এর সাথে জুড়ে থাকতে পারে? এটাকে বলে প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে। দেখবেন অনেকেই পা ফেলতে অসুবিধা হচ্ছে, মানে যেখানে আমাদের গোড়ালি আছে ওখানে ব্যথা করছে। এই প্ল্যান্টার ফ্যাসাইটিসে যেটা করতে হবে, পাটাকে আপনি নিচে রেখে এই ব্যায়ামটা করতে হবে, বুড়ো আঙ্গুলটা এবং গোড়ালিটা কাছাকাছি আনার চেষ্টা করতে হবে, এবং যে জুতোটা পরবে সেই জুতোটা নরম টাইপের জুতো পরতে হবে, ঘরেও পরতে হবে নরম টাইপের জুতো, বাইরেও পরতে হবে নরম টাইপের জুতো, আর রেগুলার এক্সারসাইজটা করে যেতে হবে, আর ওয়েট কমাতে হবে, তাহলেই এটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। সুতরাং কি কোথায় ব্যথাটা হচ্ছে, কি ধরনের কন্ডিশন হচ্ছে, এটা কিন্তু অবশ্যই একজন ফিজিশিয়ানই ঠিক করবেন, এবং ডায়াগনোসিসের পরে তিনি ঠিক করবেন চিকিৎসা পদ্ধতি কি আছে, এর কোনো অন্যথায় একেবারে নেই। কিছু বহু মানুষ ডক্টর, এটাও খুব শোনা যায় আজকাল যে হাঁটু ব্যথা, আমরা বলি যে হাঁটুর উপরে ম্যাক্সিমাম শরীরের ভারটা পড়ে এবং হাঁটুতে তাড়াতাড়ি ব্যথা আসে, কিন্তু দেখা যাচ্ছে হাঁটুর দুপাশেও ব্যথা হয়। অনেক সময় কোনো একটা সাইডে ব্যথা হচ্ছে, কিংবা কোনো সময় একটি মানুষ বলছেন যে প্যারালালি দেখা যাচ্ছে যে পেছন দিক থেকে ব্যথাটা করছে, মানে হাঁটুর যে জয়েন্টসটা রয়েছে তার পেছন দিকটায় ব্যথা, হাঁটুতে কিন্তু তিনি কোনো ব্যথা ফিল করছেন না। এই পেইনগুলোর কেন হয়, কারণটা কি? বেশিরভাগ ক্ষেত্রে এই যে হাঁটু যে ব্যথা করছে, অনেকেরই দেখবেন অস্টিওআর্থ্রাইটিস, খুবই কমন প্রবলেম একটা। অস্টিওআর্থ্রাইটিস বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের ওয়েট বেশি তাদের হাঁটুতে বেশি ব্যথাটা হয়। অস্টিওআর্থ্রাইটিস অন্য জয়েন্টেও হতে পারে। এই যে ব্যথাটা হচ্ছে, সেই ব্যথাটা অনেক সময় দেখবেন জেনেটিক্যালি, ধরুন অনেক সময় ফ্যামিলিতে হয়তো কারোর অস্টিওআর্থ্রাইটিস আছে, সেখান থেকে হতে পারে। আমাদের যে দুটো হাড়ের মাঝখানে যে কার্টিলেজ থাকে, কার্টিলেজ একটা পোর্শন থাকে, সেই কার্টিলেজটা যদি ড্যামেজ হয়ে যায় তখন কি হয়, এই হাড়ে হাড়ে ঘষা লাগছে,
তার ফলে কি হচ্ছে, খুব পেনটা বেড়ে যাচ্ছে। সেই জন্য আমাদের ওয়েট রেস্ট্রিকশন করতে হবে, ওয়েটটা কমাতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ যদি করা যায় ঠিক মতো তাহলে কিন্তু কষ্ট অনেক কমবে। অনেকে দেখা গেছে যে তারা এতই বেশি ব্যথা করছে, তারা একদম প্রায় হাঁটতেই পারছেন না, ওয়েট অনেক বেশি, হাঁটতেও পারছেন না, তারা খুব মুশকিল হয়ে যায়, খুব তখন ডিফিকাল্ট হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি সেই জন্য সে সমস্ত ক্ষেত্রে যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে নি রিপ্লেসমেন্ট করতে হবে। আর এই যে পেছনের হাঁটুর পেছন সাইডে যে ব্যথাটা, ওটা রেফার পেন হয়ে আসছে পিছন দিকে। ওটা রেফার পেন রয়েছে। আচ্ছা, আর ডক্টর, মানুষ মনে করেন যে আর্থারাইটিস হয়ে গেল, জয়েন্টস পেইন, হাঁটু ব্যথা, মানে আমার সাধারণ স্বাভাবিক জীবন আর কোনোদিনই সম্ভব নয়, এটাও অনেক সময় বলে থাকেন। তো বেসিক্যালি নি রিপ্লেসমেন্টের কথা শুনলে বহু মানুষ আছেন ভয় পান। এখন তো চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত, কিওর কি পসিবল? হ্যাঁ, নি রিপ্লেসমেন্ট করলে অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে, দেখবেন আপনার হাঁটতে আর অত অসুবিধা হচ্ছে না, অনেক ভালো থাকবেন। অনেকেই নি রিপ্লেসমেন্ট করে অনেক ভালো আছেন। এই প্রসঙ্গ ধরেই আসি, ব্যাক পেইন ভীষণ কমন। ব্যাক পেইন যেহেতু পায়ের ব্যথা শুরু হলো, বেসিক্যালি যে জায়গাগুলোতে ব্যথা হতে পারে তার মধ্যে একটা কমন জায়গা রয়েছে যে কোমরে ব্যথা করছে, অথবা একটা কোনো কোনো মানুষের দেখা যাচ্ছে যে কি হচ্ছে না, একটা সাইডে জুড়ে ব্যথাটা করছে, যে ব্যথাটা এক্সটেন্ড করছে, পুরো পা জুড়ে ব্যথা আসছে, পেছন দিক থেকে ব্যথাটা নামছে, এবং সেটাও কিন্তু একটা পেইনফুল কন্ডিশন। তাদের পয়শ্চার ডেক্সচার চেঞ্জ হয়ে যাচ্ছে হাঁটার সময়, বসার সময়, এই তারা ভীষণভাবে লম্বা সময় একটা লং কন্টিনিউড দেখা যাচ্ছে যে এই ধরনের প্রবলেম ফেস করছে। এই বেসিক্যালি এগুলোর কারণটা কি? অনেক সময় তো দেখা যাচ্ছে পুরো কোমর জুড়ে হচ্ছে, কখনো বা একটা সাইড জুড়ে হচ্ছে, রাইট অথবা লেফট। এই যে কোমরে ব্যথা হচ্ছে না, কোমরে ব্যথা কিন্তু অনেক মানুষেরই কোমরে ব্যথা, তার মেইন কারণ হচ্ছে আমরা যদি এক্সারসাইজ যদি ঠিক মতো না করি আর আমাদের পশ্চার যদি সবসময় ঠিক না থাকে। সেই জন্য সবসময় নিয়ম হচ্ছে পশ্চারটা ঠিক রাখতে হবে, স্পাইন স্ট্রেট করে বসতে হবে, রেগুলার হাঁটাচলা করতে হবে। যদি ব্যথাটা কোমরেই থাকে তাহলে বুঝতে হবে ঠিক আছে, কিন্তু যদি ব্যথাটা কোনো একটা দিয়ে কারো দেখা গেল হয়তো খুব ইলেকট্রিক শকের মতো একটা পায়ে চলে আসছে, হয় ডান পায়ে কিংবা বাঁ পায়ে চলে আসছে, এগুলোকে বলি আমরা রেড ফ্ল্যাগ সাইন। তার মানে একটা নার্ভে চাপ পড়ছে। অনেক সময় দেখবেন কেউ ভারী ওজন তোলবার সময় হয়তো দেখা গেল খুব সিভিয়ার পেন হলো এবং উনি একদম আর হাঁটতে পারছেন না, একদম বেড রিডেন হয়ে গেলেন। এগুলোকে বলা হয় প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমাদের যে পরপর যে আমাদের স্পাইন আছে, এই ভার্টিব্রা আছে, ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে। কোনো কারণে যদি ওয়েট লিফটিংয়ের সময় কি হয়, ওই ডিস্কটা চাপ দেয়, চাপ দিয়ে নার্ভে চাপ পড়ে, চাপ পড়ার পরে হচ্ছে একটা, এটাকে বলে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এর ফলে পায়ে সিভিয়ার পেন হয়, তখন অনেক সময় এটা অপারেশন করতে হয়। একটা মানুষের ধরা পড়লো যে এরকম একটা প্রবলেম তার ক্রিয়েট হয়েছে, তো সেক্ষেত্রে ডক্টর কিভাবে তিনি বুঝবেন সাইন সিমটম গুলো কি থাকে বেসিক্যালি? যদি এরকম হয় যে তার খুব ব্যথা করছে কোমর ব্যথাটা পায়ে, ডান পায়ে চলে আসছে বা বাঁ পায়ে চলে আসছে, পা খুব জ্বালা করছে, হাঁটাচলা করতে পারছেন না, তখনই সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। আমরা এক্সরে এলএস স্পাইন করি, এমআরআই এলএস স্পাইন করে আমরা দেখি, তার মেডিকেল ম্যানেজমেন্টে আমরা শুরু করে দিই। যদি মেডিকেল ম্যানেজমেন্টে ভালো হয় তাহলে ঠিক আছে, যদি দেখা যায় মেডিকেল ম্যানেজমেন্টে হচ্ছে না, তার অনেকটা পরিমাণে ব্যথা করছে, জয়েন্টে ওখানে চাপ পড়ছে, নার্ভে চাপ পড়ছে, তখন আমরা নিউরোসার্জনের কাছে পাঠাই। নিউরোসার্জন তখন অপারেশন করে ওই ল্যামিনেক্টমি করে ভার্টিব্রেটাকে ফিক্স করে দেন এবং তার ব্যথাটা অনেকটা কমে যাবে। ব্যথার প্রসঙ্গ যদি আসে ডক্টর, তাহলে কিন্তু মানুষের ব্যথা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসে। অনেক সময় দেখা যায় পুরো শরীরে ব্যথা, বেশ কিছু রেফার্ড পেন তো রয়েছে। যেহেতু আমরা লো ব্যাক পেইনে আছি, এবার যদি আসি শিরদাঁড়া হয়ে, অনেক সময় মানুষের শিরদাঁড়ায় ব্যথা হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে তারপরেই ঘাড়ে ভীষণ ব্যথা, এমনকি ঘোরাতে পারছে না, ঘা রাইট সাইড লেফট সাইড করতে পারছে না, শুতে পারছে না, সাংঘাতিক পেইন, খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে স্টিভ হয়ে রয়েছেন তিনি। তো এই ব্যথাগুলো কি কারণে হয়, এটাও তো আমরা বলতেই পারি যে এর পেছনে একটা বড় প্যাথোলজিক্যাল রিজন থাকতে পারে। ঠিক, এই যে ধরুন ঘাড়ে ব্যথা করছে, ব্যথাটা আপনার হাতে চলে আসছে বা মাথায় চলে আসছে, এখানে হতে পারে, এটা হতে পারে একটা সার্ভাইকাল স্পন্ডিলোসিস। মানে আমাদের যে ভার্টিব্রাগুলো আছে এখানে যদি নার্ভে চাপ পড়লে এরকম একটা ব্যথা হতে পারে। সেই জন্য আমরা বলি কারোর যদি এরকম সার্ভাইকাল স্পন্ডিলোসিস থাকে তাহলে এই ব্যায়ামগুলো করতে বলি। সামনে চাপ, পিছনে চাপ, এই দিকে চাপ, এই পাশে চাপ, এই পাশে, এই পাশে, এই রেগুলার আপনি যদি রেগুলার ব্যায়াম করে যান, হাঁটাচলা করে যান, তাহলে কিন্তু আপনার সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিস বা অন্যান্য ব্যথাগুলো কিন্তু অনেক কম হবে। আর একটা ব্যথা হয় অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গাতে টেন্ডার পয়েন্টস থাকে, বলে ফাইব্রোমায়ালজিয়া বলে।
ফাইব্রোমায়ালজিয়াতে এরকম ব্যথা হতে পারে। বা অনেক সময় দেখবেন হয়তো তার হাতটা তুলতে পারছেন না, একে বলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, ফ্রোজেন শোল্ডার। এটা খুব পেইনফুল হয় এবং সেটা হয়তো কেউ ডান হাত হতে পারে, কেউ বাঁ হাত হতে পারে, বা দুটো হাতেই হতে পারে। এই জন্য রেগুলার বেসিসে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে এবং ডাক্তারবাবু পরামর্শ করতে হবে, এবং তার যদি না কষ্টটা কমে তাহলে একটা লোকাল ইঞ্জেকশন দিতে হয়, স্টেরয়েড ইঞ্জেকশন দিলে অনেকটা কষ্টটা কমে যায়। এই যে ডক্টর বললেন যে ডায়াবেটিস মানে আমরা জানি যে এটা একটা এমন একটা সিচুয়েশন যেমন মানুষ লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেও ঠিক করতে পারেন, কিন্তু যদি না ঠিক করেন অনেক রকম রোগ ব্যাধি আসতে পারে। সেক্ষেত্রে ডায়াবেটিসের সাথে পেইন, এই দুটোর মধ্যে রিলেশনটা ঠিক কোথায়? ডায়াবেটিসের সঙ্গে পেইন রিলেশনটা হচ্ছে, ডায়াবেটিস থেকে কি হয়, ডায়াবেটিস থেকে বিভিন্ন কমপ্লিকেশন হয়। একটা হচ্ছে নেফ্রোপ্যাথি হয়, কিডনি ইনভলভমেন্ট হয়, আর একটা নিউরোপ্যাথি হয়। নিউরোপ্যাথি মানে নার্ভ ইনভলভমেন্ট হওয়ার ফলে দেখবেন অনেকে পায়ে সাংঘাতিক জ্বালা করছে, এটাকে বলে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি। দুটো পায়ে জ্বালা করছে বা হাতে জ্বালা করছে, বা অনেক সময় ট্রাঙ্কাল নিউরোপ্যাথি হয়, মানে হয়তো বুকে ব্যথা করছে, বিভিন্ন জায়গাতে ব্যথা করতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে। অনেক সময় ডায়াবেটিস থেকে মাসেল ইনভলভমেন্ট হতে পারে, কেবল ডায়াবেটিক অ্যামায়োট্রফি, হয়তো উনি উঠে বসতে পারছেন না বা তার বিভিন্ন জায়গায় পেইন হচ্ছে। অনেক সময় ডায়াবেটিস থেকে বিভিন্ন জায়গায় যেহেতু ইমিউনিটি কমে যাচ্ছে, তার ফলে ট্রপিক্যাল পায়োমায়োসাইটিস একটা রোগ আছে, তাতে বিভিন্ন জায়গায় অ্যাবসেসের মতো হতে পারে, হয়তো পুজ জমে গেছে, এরকম বিভিন্ন জায়গায় এরকম হতে পারে। ডায়াবেটিস থেকে ট্রপিক্যাল পায়োমায়োসাইটিস হতে পারে। মানে এই কারণেই বলা হয় ডায়াবেটিসটাকে ম্যানেজ করো, নইলে মানে পেইন হচ্ছে আমরা ভাবতেও কেউ পারবো না যে একটি মানুষের ডায়াবেটিস তার পেইনটা কোনোভাবে রিলেট করে যাচ্ছে। নর্মালি ডায়াবেটিস তিনি তো ট্রিটমেন্ট নিচ্ছেন, অথবা হয়তো দেখা যাচ্ছে যে এখন একটু কন্ট্রোলে আছে, মেডিসিনটা স্কিপ করি, এই সংখ্যাটাও বহু। কিন্তু সেক্ষেত্রেও বলা চলে ডক্টর তাহলে ডায়াবেটিসটাকে ম্যানেজ করতেই হবে। ডায়াবেটিসটা একদম কন্ট্রোলে রাখতে হবে, হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, ও ওয়েট কন্ট্রোলে রাখতে হবে। ওয়েট বেশি বাড়লেই কিন্তু জয়েন্ট পেন শুরু হয়ে যাবে। যখন আমরা নেক পেইনের কথা আসি, যে একটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের পেইনটা অনেক সময় এক্সটেন্ড করে যায়, দেখা যাচ্ছে যে ঘাড়ে চলে আসছে, হাতে কিছুটা অনেকটাই মানে চলে এলো। কিন্তু ডক্টর এই যে আপনি আরেকটা বললেন যে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এবং সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, এই দুটো ব্যথা মানুষ আলাদা করে ভাববেন কি করে? না, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসটা বুঝতে অসুবিধা হবে না। এটা যদি দেখেন যে আপনার হাতটা উঠছে না, আপনার হাতটা হয়তো এইখানে আটকে যাচ্ছে বা এইরকম পেছনে নিতে পারছেন না হাতটাকে, তখনই বুঝতে হবে এটাকে বলে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। বা যদি আপনি দেখেন যে ব্যথাটা ঘাড় থেকে, আপনার ঘাড় ঘোরাতে অসুবিধা হচ্ছে, এমনি করতে অসুবিধা হচ্ছে, এখান থেকে সে ব্যথাটা চলে আসছে, হাতের দিকে চলে আসছে, এটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের পেইন। দুটো আলাদা আলাদা ক্যারেক্টার, সম্পূর্ণ আলাদা ক্যারেক্টার। একজন মানুষ যখন মাথা আঁচড়াতে পারছে না, অনেকে যেটা বলে থাকেন মাথা আঁচড়াতে পারছে না, নর্মালি কাজ করতে পারছেন না, সেই পেইনটাই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। আর একটা এই ধরনের পেইন হয় অনেক সময় দেখবেন, হয়তো তার বয়স বেশি না, কিন্তু তার হয়তো চুল আঁচড়াতে পারছেন না বা শুকো দিতে পারছেন না, তার একটা হাত তুলতে অসুবিধা হচ্ছে, এটাকে বলি আমরা ডার্মাটোমায়োসাইটিস পলিমায়োসাইটিস, PMDM যেটাকে বলা হয়, এটা কোলাজেন ভাস্কুলার ডিজিজ, পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিস। তাতে এরকম হয়, হাত তুলতে অসুবিধা হয় বা শুকো দিতে অসুবিধা হয়, এই প্রবলেমগুলো হয়, বসে উঠতে অসুবিধা হয়। এই যে এতগুলো আর্থারাইটিসের এতগুলো ভাগ রয়েছে, এত ধরনের পেইন রয়েছে, কোনটা থেকে মানুষ পুরোপুরি রিলিফ পেতে পারেন? আর কোন ডিজিজ এমন আছে যে একবার ডিফর্মিটি এলে বা অন্য কোনো প্রবলেম যদি হলো, অনেক দিন থেকে হয়তো সেই ধরনের আর্থারাইটিস নিয়ে ভুগছেন, সেটা ঠিক হওয়ার নয়, বরং ম্যানেজ করা পসিবল যাতে তারা ভালো থাকবেন? রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কিন্তু এমন একটা রোগ যেটা নাকি আগে থেকে যদি চিকিৎসা শুরু করা হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকেন, কিন্তু যদি দেরি হয়ে যায় তখন কিন্তু একবার ডিফর্মিটি হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না। আচ্ছা, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আরেকটা রোগ, তার নাম হচ্ছে SLE, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। এটা মেয়েদের বেশি কমন। এতে জয়েন্ট পেন হয়, র্যাশ হয়, মুখে র্যাশ হয়, চুল উঠে যায়, অ্যালোপেশিয়া বলি আমরা, অ্যালোপেশিয়া হয়, তার সঙ্গে রেনাল কিডনি ইনভলভমেন্ট হয়, নার্ভ ইনভলভমেন্ট হয়, বিভিন্ন মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়। এই SLE রোগটাকে যদি ঠিকমতো চিকিৎসা করা হয় তাহলে কিন্তু অনেকেই ভালো থাকেন, কিন্তু ঠিকমতো চিকিৎসা না করা হলে কিন্তু আস্তে আস্তে আরও খারাপের দিকে যায় পেশেন্ট। এই পুরো ব্যাপারটাকে বলা হয় কোলাজেন ভাস্কুলার ডিজিজ। রিউমাটয়েড আর্থ্রাইটিস, SLE, মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, এগুলোকে সবগুলোকেই বলা হয় কানেকটিভ টিস্যু ডিজিজ। আচ্ছা ডক্টর, SLE এটা অনেকের কাছে হয়তো বা
আর্থারাইটিসের মধ্যে একটু আলাদা করে হয়তো নতুন লাগতেও পারে, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেনও পারে। এসএলইর ডায়াগনোসিস কিভাবে সম্ভব, মানে কিভাবে হয়? প্রথমে আমরা হিস্ট্রিটা নিই, কি অসুবিধা হচ্ছে। অনেকে দেখবেন হয়তো এসে বললো ডাক্তারবাবু আমার জ্বর হচ্ছে, শুধু জ্বর হচ্ছে, কাটে কাটে ব্যথা হচ্ছে, হয়তো ওনার হয়তো 25 বছরের ভদ্রমহিলা, ঠিক আছে। বা অনেকে হয়তো বললেন যে আমার 2-3 বার স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে গেছে। ম্যারিড উমেন হয়তো আমাদের কাছে আসলেন, বললেন আমার 2-3 বার স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে গেছে। বা কেউ আসলেন হয়তো আমার একটা পা ফুলে গেছে, পুরো একটা পা ফুলে গেছে, সোয়েলিং হয়ে গেছে, বা এরকে বলি আমরা ডিপ ভেন থ্রম্বোসিস। তার মানে বিভিন্ন প্রেজেন্টেশন হতে পারে। একটা হয়তো জয়েন্ট পেন হতে পারে, র্যাশ নিয়ে আসতে পারেন, রেকারেন্ট অ্যাবর্শন হচ্ছে সেটা নিয়ে আসতে পারেন, বিভিন্ন প্রেজেন্টেশন হতে পারে। আমরা যখন সেটা বুঝে নিই ব্যাপারটা যেটা কি হচ্ছে, আমরা তখন যখনই বুঝতে পারলাম যেটা এসএলই হচ্ছে, তখন আমরা অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডিজ করি, অ্যান্টিকার্ডিওলিপিড অ্যান্টিবডিজ করি, ইউরিনের প্রোটিন দেখি কতটা ইউরিনের প্রোটিন বেরোচ্ছে, এই সমস্ত করে ইভালুয়েট করে সেই অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়। আর একটা বিশেষভাবে মানুষ ভীষণভাবে সাফার হচ্ছেন বর্তমানে, সেই সংখ্যাটাও নেহাত কম নয়, সেটা হলো গাউট, যেটাকে বলি আমরা। গাউট কি হচ্ছে, একটা ইনফ্ল্যামেশন, প্রচন্ড পরিমাণে পেইন। গাউটটাও কিন্তু ডক্টর, গাউটের ফার্স্ট সিমটম কি দেখে মানুষ বুঝবেন যে এটা গাউট? যদি কখনো দেখেন যে আপনার বুড়ো আঙুলটা, পায়ের বুড়ো আঙুলটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, ব্যথা করছে, তাহলে আপনি বুঝবেন এটা গাউট হচ্ছে। সাধারণত যারা অ্যালকোহল বেশি খায় তাদের এটা হয়, হয়তো অ্যালকোহল খাবার পরে দেখা গেল একটা বিঞ্জ অ্যালকোহল ড্রিঙ্কিং এর পরই তার একটা এরকম গাউট হয়ে গেল। এই গাউট, তখন আমরা যেটা করি, গাউটের জন্য কিছু ওষুধপত্র আছে, এবং এই গাউটের পার্মানেন্ট যাতে না হয়, বারবার যাতে অ্যাটাক যাতে না করে, সেই জন্য আমরা ইউরিক অ্যাসিড লোয়ারিং ওষুধ দিয়ে রাখি। সেই ওষুধটা খেয়ে যেতে হবে, বন্ধ করলে কিন্তু এটা আবার হতে পারে। এটা যদি ঠিকমতো না চিকিৎসা করা হয়, গাউট থেকে অনেক সময় হয় কি ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে কিডনি ইনভলভমেন্ট হতে পারে, নেফ্রোপ্যাথি হতে পারে। সেই কিডনি ইনভলভমেন্ট যাতে না হয় সেই জন্য ওষুধটা ঠিকমতো খেয়ে যেতে হবে। বিভিন্ন রকম রোগ জ্বালা আছে, তার থেকে রয়েছে বেরিয়ে আসার ব্যবস্থা, অবশ্যই সেটা ট্রিটমেন্টের মাধ্যমে একজন চিকিৎসকের হাত ধরে। কিন্তু যদি বলি ডক্টর যে প্রিভেনশন কি করে পসিবল, আগে একটু প্রিভেনশনটা শুনবো, ট্রিটমেন্ট তারপরে। প্রিভেনশন হচ্ছে, দেখুন আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে, আমাদের হাতে আছে যে আমরা সিম্পল হেলদি লাইফস্টাইল আমাদের হাতের মধ্যে আছে। আমি যদি মনে করি যে না, আমি রেগুলার বেসিসে একটা সময় উঠবো, হাঁটাচলা করবো, যোগ প্রাণায়াম করবো, টাইম মতো খাওয়া দাওয়া করবো, পজিটিভ চিন্তা করবো, মাঝে মধ্যে চেক আপ করাবো, দেখে নেবো যে আমার কোনো প্রবলেম আছে কিনা, এটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা অনেক রোগকেই প্রিভেন্ট করতে পারি। আর এটা যদি আমরা ফলো না করি, আমরা যদি বিভিন্ন অ্যাডিকশনে অ্যাডিক্টেড হয়ে যাই, অ্যালকোহল, স্মোকিং, এইগুলো সমস্ত যখন তখন ইরেগুলার খাওয়া দাওয়া, লাইফস্টাইল, তাহলে কিন্তু প্রবলেমটা আস্তে আস্তে বাড়বে। সুতরাং প্রিভেনশন মানে একটা হেলদি লাইফস্টাইল, ঠিক, যেটা বিভিন্ন সময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলা হয়। ডক্টর, এখানে এক্সারসাইজ কতটা ইম্পর্টেন্ট? এক্সারসাইজ আমরা রেগুলার বলি, 1/2 ঘন্টা এক্সারসাইজ করতে বলি। এটা ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন যে প্রতিদিন 30 মিনিট করে হাঁটতে হবে, সপ্তাহে 150 মিনিট। যারা হাঁটতে পারছেন না, ধরুন খুব ওজন বেড়ে গেছে, বা পায়ে খুব ব্যথা আছে, বা অন্য কোনো প্রবলেম আছে, আমরা তাদেরকে কি বলি, আপনি বসে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করুন, হাতগুলো নাড়ান, হাতগুলোকে ঘোরান, এইভাবে ঘোরান, পাটাকে নাড়ান, যতটা পারেন আপনি এগিয়ে করুন, বসে বসে এক্সারসাইজটা করে যান। প্রতিটা জয়েন্ট যাতে মুভমেন্ট করা যায়, প্রতিটা জয়েন্ট যাতে মোবাইল থাকে, সেটা ব্যবস্থা করতে হবে। বেশ কিছু মানুষ এমন থেকে থাকেন, বুঝতে পারছেন যে ব্যথা হচ্ছে, ব্যথা বাড়ছে, তবুও ডক্টরের কাছে যেতে ডিলে করছেন। কি কি রেস্ট্রিকশন তাদের মেনে চলা উচিত? কি কি রেস্ট্রিকশন মানলে হয়তো বা দেখা যাচ্ছে যে তার এই যে কন্ডিশনটা, ব্যথা দিনে দিনে বাড়ছে, এটা একটুখানি হলেও ডিলে হচ্ছে, মানে বেড়ে যাওয়ার প্রবণতা একটু হলেও ডিলে হচ্ছে। বেশ কিছু রেস্ট্রিকশন তো থাকে। আর আমি ব্যাক পেনের কথাই বলি, এই সংখ্যাটাও অনেক। তাদের ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন থাকে মূলত? যাদের এরকম ব্যাক পেন আছে তারা কিন্তু সবসময় পশ্চাৎটা খেয়াল রাখবেন, রেগুলার হাঁটাচলা করবেন, ভারী জিনিস তুলবেন না, সামনে ঝুঁকবেন না, এবং আপনার যদি ব্যথাটা বাড়তে থাকে, ধরুন পায়ে ব্যথা হচ্ছে, অসহ্য ব্যথা হচ্ছে, তাহলে দেরি না করে সরকারি হসপিটালে এখন ফ্রিতে সমস্ত চিকিৎসা হচ্ছে, এক্স রে থেকে আরম্ভ করে সমস্ত, এমআরআই যেটা কস্টলি, সেটাও ডেলি প্রতিদিনই প্রায় এমআরআই, হাজার হাজার মানুষের এমআরআই ফ্রিতে হয়ে যাচ্ছে। কাজে আপনি সরকারি হসপিটালে গিয়ে এটা এমআরআই করিয়ে নিন ডাক্তারবাবুকে দিয়ে, তারপরে সেই অনুযায়ী আপনি ওষুধপত্র খান। ডাক্তারবাবু যদি আপনাকে বলেন যে আপনি নিউরোসার্জনকে দেখান, নিউরোসার্জনকে দেখালেন, সেই অনুযায়ী ব্যবস্থা করলেই কিন্তু আপনি অনেক ইমপ্রুভমেন্ট হবে আপনার। লো ব্যাক পেন হলে বেসিক্যালি মানুষ বলেন যে আপনি ঝুঁকে একদম সামনে কাজ করবেন না, ডক্টরদের সাজেশন অনুযায়ী। সাধারণ মানুষও একজন আর একজনকে বলতে শুরু করেছে এখন, এতটাই সংখ্যাটা বেড়েছে, তারা হ্যাবিচুয়েটেড যে একেবারে ঝুঁকে কাজ করা যাবে না। এই ঝুঁকে কাজ করা, তার সাথে ব্যাক পেন, কিভাবে রিলেশন ডক্টর? এই যে আমরা যখন ঝুঁকছি সামনের দিকে, তখন এই বেন্ড হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের যে
এই যে দুটো ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক আছে, ডিস্কে চাপ পড়ছে। সেই জন্য আমরা বলি যদি আপনাকে ঝুঁকতেই হয় তাহলে আপনি সাইড থেকে এইভাবে ঝুঁকুন, আচ্ছা, বা আপনি এইভাবে সাইড থেকে করুন, মানে স্পাইনটাকে আপনার স্পাইনটাকে স্ট্রেট রাখুন। স্পাইনটাকে বেন্ড হলে কি হবে, ওখানে আরো নার্ভে চাপ পড়বে। সেই জন্য বেন্ড না হয় আপনি সাইড থেকে তুলুন, এবং বেশি না ওজন না তুলে অল্প ওজন তুলুন, নার্ভের উপরে যাতে প্রেশারটা কম পড়ে, সেই কারণেই বেসিক্যালি ওটা বলা হয়ে থাকে। দিন এগিয়েছে, সময় এগিয়েছে, চিকিৎসা বিজ্ঞান এখন অনেক অনেক উন্নত, নতুন নতুন যন্ত্রপাতি এসছে এবং ট্রিটমেন্ট পদ্ধতিও ডক্টর চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে মানুষকে আশ্বস্ত করার জন্য এবং মানুষের কাছে বোঝার জন্য কি কি নতুন অত্যাধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে যাতে মানুষ একটু খুব তাড়াতাড়ি রিলিফ পেতে পারেন এই ধরনের ব্যথা যন্ত্রণা থেকে? আর্থারাইটিস তো একটা সাংঘাতিকই বলি এই মুহূর্তে, কারণ আর্থারাইটিস যে কোনো জায়গায় যে কোনো জয়েন্ট ইনফ্লামেশন হতে পারে, সেটাই পেইনফুল তার কাছে। হ্যাঁ, এই যে আর্থারাইটিসের কিন্তু অনেক ওষুধ বেরিয়েছে। ধরুন আমরা ডিজিজ মডিফাই অ্যান্টিডিউবাটিক ড্রাগস আছে, তারপর আরো জ্যাক ইনহিবিটর আছে, বিভিন্ন ধরনের ওষুধ আছে। এই ওষুধগুলো খেলে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হবে। এছাড়া আছে ধরুন আপনার এই যে বিভিন্ন চিকিৎসা, ধরুন আপনার ইউএসজি গাইডেড দেখে নেওয়া হলো যে কোথায় প্রবলেমটা হচ্ছে, সেখানে আপনার একটা স্টেরয়েড ইনজেকশন দেওয়া হলো, সেখানে দেখা গেলো আপনার এটা অনেকটা কষ্টটা অনেকটা কমে গেছে। বা আপনার হয়তো দেখা গেলো একটা জয়েন্ট পেইন হয়েছে, সেখানে একটা লোকাল অ্যানাস্থেটিক দিয়ে দেওয়া হলো, সেখানে ব্যথাটা অনেকটা কমে গেল, নার্ভ ব্লক করে দেওয়া হলো। এরকম অনেক রকম চিকিৎসা বেরিয়েছে যেগুলোর থেকে আপনার অনেক কষ্টটা কমে যাবে। কিন্তু আপনাকে আসতে হবে খুব ডাক্তারের কাছে তাড়াতাড়ি, বেশি দেরি করলে অসুবিধা বেড়ে যাবে আপনার। মানুষ বলে সময় এখন প্রত্যেকেই জানে কম বেশি, ডায়েটটা খুব ইম্পর্ট্যান্ট, কি খাচ্ছি আর কি খাচ্ছি না। এক্ষেত্রে বেশ কিছু মানুষের মধ্যে অনেক রকম মিথ আছে। মানুষ একজন আরেকজনকে গাইড করছেন, মুশকিল হচ্ছে তখন ডক্টরের কাছে না এসে। কিন্তু ডক্টর বেসিক্যালি আজকে সত্যি বলতে আজকের সময় দাঁড়িয়ে এটা কিন্তু জানা জরুরি যে মানুষকে ঠিক কি কি ধরনের খাবার অ্যাভয়েড করা উচিত বেসিক্যালি এই ব্যথা যন্ত্রণা থেকে। যদি হয়ে যায় একবার শরীরে, কি কি খাবার অ্যাভয়েড করবেন এবং কি ধরনের খাবার খেলে তাদের জন্য উপকারী হবে। ট্রিটমেন্ট তো অবশ্যই তারা নেবেন, তারপরেও ডায়েটের উপরে বেস করে কি কোনো পেইন বাড়তে পারে বা কমতে পারে, কন্ট্রোল করা সম্ভব? আমরা সাধারণত যেটা বলি যে আপনার ধরুন যদি গাউট হয় বা রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়, তাহলে আপনি বিনস জাতীয় খাবারটা অ্যাভয়েড করুন। বিনস, বরবটি, সিম এগুলো অ্যাভয়েড করতে বলি। এছাড়া মোটামুটি সব খাবারই খাওয়া যায়। আর যদি আপনার দেখা যায় যে আপনার কিডনি ইনভলভমেন্ট হয়েছে, তাহলে আমরা বলি আপনি মাংসটা বেশি খাবেন না, আপনি মাছ বা ডিমটা খান, এবং সেটা একবেলা খান, একবেলা নিরামিষটা খান। এবং রেগুলার বেসিসে আপনি কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেলস, ভিটামিন, সেগুলো সবই ব্যালেন্সড ফুড যাতে আপনার হয়, আপনার সবগুলোই খেতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। ভাতের পরিমাণটা কম করে খান, কারণ ওজনটা বেশি কার্বোহাইড্রেট খেলেই ওজনটা বেশি বেড়ে যাবে, তার ফলে বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়ে যাবে। যদি অল্প পরিমাণে কার্বোহাইড্রেট খান, তার সঙ্গে সঙ্গে আপনি সবজি, ফ্রুটস, ভেজিটেবলস খান, আপনি মাছ খান, আপনি যদি নিরামিষ হন তাহলে আপনি ছানা বা পনির এগুলো খান, বা সয়াবিনের দানা এগুলো খান। এগুলো খেয়ে আপনার ওয়েট যেন বেশি না বাড়ে, খেয়াল রাখতে হবে যে ওয়েট কতটা আছে। ওয়েট যদি বেশি থাকে তাহলে প্রতি মাসে মাসে 1 কেজি করে ওয়েট কমাতে হবে, এটা মাথাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর ডক্টর যদি কোনো ডিজিজ কন্ডিশন থাকে কোনো মানুষের, সেক্ষেত্রে কি আলাদা করে কোনো ব্যবস্থা রয়েছে তাদের ফুড হ্যাবিট বা কিছুতে? এইগুলো ফলো করলেই হবে, এই যে এগুলো বললাম সেটা ফলো করলেই সমস্ত রোগের ক্ষেত্রে সেটা ইমপ্রুভমেন্ট হবে। সুতরাং আর্থারাইটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেশিরভাগ মানুষ সাফার করছেন, বিভিন্ন জায়গায় ব্যথা হতেই পারে, বিভিন্ন জয়েন্টসে পেইন হতে পারে, কিন্তু তারপরেও বলি যে একজন ডক্টর আপনাকে সঠিকভাবে গাইড করতে পারেন। সেই হিসেবে ডক্টর যদি জানতে চাই সাজেশন, অল ওভার যদি সাজেশন কোনো মানুষ যারা রয়েছে আমাদের সঙ্গে, সেই সাজেশন হিসেবে একটা ভালো ফুড হ্যাবিট, হেলদি ডায়েট, এক্সারসাইজ এবং প্রপার টাইমে ডক্টরকে দেখান, নিজের হেলথ সম্বন্ধে সচেতন থাকা, এবং মাঝে মধ্যে চেক আপ করে দেখে নেওয়া যে আমার প্রেশার আছে কিনা, আমার সুগার আছে কিনা, আমার কোলেস্টেরল বেশি আছে কিনা, আমার লিভারটা বড় আছে কিনা, একবার ইউএসজি করে দেখে নেওয়া। এইগুলো বেসিক স্ক্রিনিংটা প্রতি বছর যদি একবার করে নেওয়া হয় তাহলে সেটা সবথেকে ভালো হবে। একদম সত্যি তাই, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই ডক্টর, অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি যারা ওপারে রয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল। এভাবেই মেনটেন করুন নিজেদেরকে, প্রত্যেকেই খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।